প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? তো তোমাদের জন্য থাকলো আজকের জন্য নতুন ক্লাস, ডেবিট ক্রেডিট নির্ণয়ে উদাহরণ সহ ব্যাখ্যা। তো গত ক্লাসটা তোমরা সুন্দর করে ভালোভাবে বুঝে নিয়েছো বা দেখে নিয়েছো। আশা করি আজকের এই ক্লাসটা পেলে তোমরা দুইটা মিলিয়ে সর্বোপরি খুব একটা ভালো সিদ্ধান্ত আসতে পারছো, এই চ্যাপ্টারটা খুব ভালোভাবেই পেরে যাবা। আচ্ছা, তো ঠিক আছে, চলে যাওয়া যাক আমরা মৌলিক ক্লাসে। তো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে গেলাম। আচ্ছা, প্রথমে আমরা বলছি ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে বিষয়টা, সেটা হচ্ছে সূত্র হচ্ছে পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি। তাই পরীক্ষায় বেশিরভাগ যেটা আসে আমরা এটার উপর বেশি ফোকাস করব। পরীক্ষায় যে সকল জিনিসগুলো বেশি আসে ওই ব্যাপারগুলি আমরা তুলে আনবো, আর যেগুলো কম আসে ওগুলো আমরা একটু কম গুরুত্বপূর্ণ হিসেবে কম আলোচনায় আনবো। তো আমরা জানি যতটুকু যে পরীক্ষা সাধারণত আধুনিক পদ্ধতিতে বারবার আসতেছে, বেশি আসতেছে, এটাকে আমি আগে দিলাম, পরবর্তীতে সনাতন পদ্ধতিটা আসবে। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখছি কি আধুনিক পদ্ধতি ডেবিট ক্রেডিট নির্ণয়। আচ্ছা, ডেবিট ক্রেডিট নির্ণয়ের ক্ষেত্রে আমরা সব দিয়েছি কটা, 1 2 3 4, চারটা। কেউ কেউ এখানে 5টাও দিয়ে থাকে, কোথাও কোথাও 3টাও দিয়ে থাকে। তো যখন বলবে যে কারণ ব্যাখ্যা সহ আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলবে, কারণ সহ বা ব্যাখ্যা সহ, ঠিক তখন এই 4টা অথবা 5টা দেওয়া যায়। তার মানে আমি এখানে একটা টাকার ঘর চাইলে দিতে পারতাম, টাকার ঘরটা দেই নাই, কারণ টাকাটা এখানে মুখ্য না। এখানে মুখ্য হইছে আমাদের এই লেনদেনগুলো জাবেদ আকারে উপস্থাপন করে এই কারণটা ব্যাখ্যা করাটা হচ্ছে মুখ্য বিষয়। তো এই জন্য আমি টাকার ঘরটা দিনে, যদি তোমরা চাও টাকার ঘরটা দিতে পারো, না দিলেও হয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো চলে যাওয়া যাক। প্রথমত আমরা কি একটা তারিখ ধরে নিয়েছি 2025 সাল মার্চ মাসের 1। এখানে আমি কয়েকটা লেনদেন দিয়ে রেখেছি, তার ভিতরে ধারাবাহিকভাবে ডেট আমরা একটা কাল্পনিকভাবে সাজিয়ে নিয়েছি। আচ্ছা, প্রথমে লিখছি কি ব্যবসায় বিনিয়োগ করা হলো 50,000 টাকা। তো ব্যবসায় যদি বিনিয়োগ করা হয় তখন জাবেদ হয় কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো 2025 সাল মার্চ মাসের 1, একটা কাল্পনিক মাস ধরে নিয়েছি মার্চ মাস, আর এইটা যেহেতু প্রথমে এন্ট্রি তাই এটাকে আমি 1 তারিখ দিয়ে নিয়েছি। তাহলে আমরা লিখছি কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তা নগদান ডেবিট মানে কি নগদ টাকা বৃদ্ধি পেল, তার মানে কি সম্পদের পরিমাণ বৃদ্ধি পেল, তার মানে কি এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাই এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, এ মানে অ্যাসেট, অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে কি বলা হয়েছে মূলধন হিসাব ক্রেডিট, মালিকানা সত্ত্ব, ক্রেডিট সাইডে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। মালিকানা সত্ত্বকে আমরা প্রকাশ করি ও ই, ও ই দ্বারা। ঠিক আছে, শুধুমাত্র ই দ্বারা কি প্রকাশ করে, একই কথা, সি দ্বারা প্রকাশ করা যায়, একই কথা, ব্যাপার না। তো এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট, ভাড়া পরিশোধ করা হলো 5,000 টাকা। তো ভাড়া পরিশোধ করছি আমরা 5,000 টাকা। যেই ভাড়া সাধারণত মাসের শুরুর দিকে বা শেষের দিকে যখন একসময় পরিশোধ করে, ওটা ফ্যাক্ট হচ্ছে আমরা এখন পরিশোধ করছি। আমরা এই জাবেদা খরচ আকারে দেখাই দিব, যেহেতু চলতি মাসের ভাড়াটা হতে পারে তাই আমরা এটাকে খরচ হিসেবে দেখাই দিব। তাহলে কি আছে, ভাড়া পরিশোধ 5,000 টাকা। তার জন্য জাবেদা কি আছে, ভাড়া খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি ভাড়া একটা খরচ, তাই এই জন্য কি ভাড়া খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এই কথাটা লিখলাম। অর্থাৎ নগদ টাকা চলে গেল আর ভাড়া নামক একটা খরচ বৃদ্ধি পেল, তাই আমি ভাড়া খরচটা লিখলাম। কেউ শুধুমাত্র যদি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করে সেটাও হবে, কোনো সমস্যা নেই। এবার আসি ভাড়াটা কি, ভাড়াটা এক প্রকার খরচ। খরচ মানে কি ই, খরচটা প্রকাশ করে কি দ্বারা, ই মানে এক্সপেন্সেস। ই হচ্ছে কি এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয় বা খরচ। তাহলে খরচ বৃদ্ধি পেলো মানে এর পরিমাণ বৃদ্ধি পেলো, সম্পদ হ্রাস পেলো, তার মানে কি এর পরিমাণটা হ্রাস পেলো, মানে কি অ্যাসেট হ্রাস পেলো। ঠিক আছে, এরপর আসি, একটি মেশিন আমদানি করা হলো যার মূল্য 5 লক্ষ টাকা। একটি মেশিন আমদানি করছি যার মূল্য কত, 5 লক্ষ টাকা। মূল্য যাই হোক, মেশিনটা আমদানি করছি, এটা হলো মুখ্য বিষয়। মেশিন আমদানি করলে আমরা কি লিখতে পারি, মেশিন হিসাব ডেবিট অথবা যন্ত্রপাতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে মেশিন লিখলে ভালো হয়, মেশিন যেহেতু আমরা আমদানি করছি, তাহলে কি মেশিন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট অথবা ব্যাংক ক্রেডিট। এখন কথা, স্যার আমরা নগদ দেবো না ব্যাংক দেবো? তো যখনই আমদানি ওয়ার্ডটা উল্লেখ থাকবে তখন আমরা নগদ টাকা দিতে পারি না, কারণ আমদানি ওয়ার্ডটা লেগে এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। বিদেশ থেকে আমদানি, দেশের ভিতরে হলে কেনা বেচা, বিদেশ থেকে কোনো কিছু আনলে সেটাকে বলা হয় আমদানি। আর আমদানি হয় সাধারণত নগদ টাকায় হয় না, সেটা হয় ডলারের মাধ্যমে কনভার্ট করে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়। তাই আমরা এটা কি করবো, ব্যাংক হিসাবে ক্রেডিট করবো। তাই কি লিখছি, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখি আমরা মেশিন আমার কি একটা সম্পদ, তাহলে আমার কি মেশিন নামক একটা সম্পদ বৃদ্ধি পেলো, তার মানে এর পরিমাণ বৃদ্ধি পেলো। আচ্ছা, আর ব্যাংক হিসাব ক্রেডিট মানে আমার ব্যাংকে যে টাকা ছিল সেই টাকার পরিমাণটা হ্রাস পেয়েছে, তাই কি হবে, আমার ব্যাংকের টাকাটা কমে যাবে। তো ব্যাংকের টাকা যদি কমে যায় তাহলে আমার আর একটা সম্পদ কমে গেল, তাহলে আমি কি করলাম, এখানে এর পরিমাণ হ্রাস, অর্থাৎ এর পরিমাণ বৃদ্ধি, এর পরিমাণ হ্রাস। আচ্ছা,
এরপর কি আছে, সেবা বাবদ প্রাপ্তি টাকা 10,000। সেবা বাবদ মানে কি, কারো কোনো একটা কাজ করে দিয়ে তার কাছ থেকে আমি টাকা পেয়েছি, তাহলে টাকাটা যেহেতু পেয়েছি তাহলে নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট। আর সেবা মানে কোনো একটা সেবা দিয়েছি, সার্ভিস দিয়েছি, তাহলে এটাকে বলা হয় সেবা আয় হিসাব ক্রেডিট। তাই নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট করেছি। নগদান ডেবিট মানে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবার আছে সেবা আয়, যেহেতু এটা আয়, সকল প্রকার আয় ক্রেডিট, তাহলে আয়কে আমরা প্রকাশ করি আর বা আয় দিয়ে। আর মানে রেভিনিউ, আর আয় মানে ইনকাম। যে যেটাতে প্রকাশ করো সাধারণত আর অথবা আয় দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে আয় বৃদ্ধি পেল মানে আয় বৃদ্ধি পেল অথবা কি, আয় বৃদ্ধি পেল অথবা কি আয়ের পরিমাণ বৃদ্ধি পেল, ক্রেডিট পাশে। আর এখানে একটা কথা আছে, আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমরা কি করি, মূলধনকে বাড়িয়ে দিই, অর্থাৎ মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দিই, ঠিক আছে। মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দিই, কারণ আয়টা সার্বিকভাবে প্রভাব পড়ে কার উপর, মালিকানা সত্ত্বের উপর, ঠিক আছে। যদি আমি এখানে বলি যে ও এর পরিমাণ বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পায়, সেটাও হয়, সমস্যা হয় না। তো সেটা ডিরেক্ট হলো কি আয় হলো আর এর উপর প্রভাব পড়ে, এর পরে হলো ওর উপর প্রভাব পড়ে, তাই আমরা আর বা আইটা লেখাটা অতি উত্তম। তারপর যদি কেউ লিখতেছে আর একটু বাড়ায় সেটা লিখতে পারো। আচ্ছা গেল ওটা, পরবর্তীতে আমরা আসি। এই বিজ্ঞাপন বাবদ ব্যয় টাকা 5,000, এটাকে আমরা ধরে নিলাম 20 তারিখ, কাল্পনিক ভাবে তারিখগুলো বসাই নিয়েছি আর কি, ঠিক আছে। এটা গেল, এটা গেল, এটা গেল, এটা গেল। এবার আসি বিজ্ঞাপন বাবদ ব্যয় আছে 5,000 টাকা। তো এটা আমি কি করলাম, একটা কাল্পনিক তারিখ 20 তারিখ ধরে নিলাম। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট অথবা বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো তাহলে ব্যাপারটা হচ্ছে কোনটা, বিজ্ঞাপন নামক একটা খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার মানে কি এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। নগদান হিসাব ক্রেডিট মানে কি সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। তাইলে আমরা কি হবে, এর মাত্রাটা কমিয়ে দেবো, অর্থাৎ কি এর পরিমাণটা হ্রাস করছে মানে কমে গেছে, কমিয়ে দেবো, ঠিক আছে। অর্থাৎ খরচ বৃদ্ধি পেল, সম্পদ হ্রাস পেল। এরপর আছে কি মালিক কর্তৃক উত্তরণ, এটা ধরলাম মাসের শেষ তারিখ, যেহেতু শেষ এন্ট্রি তা আমরা শেষ তারিখ ধরে নিলাম। তাইলে আমি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন সরাসরি প্রভাব পড়ে কার উপরে, মালিকানা সত্ত্বের উপরে। তাই বলছে মালিকানা সত্ত্বের আঘাত, অর্থাৎ কি মালিক ব্যবসা থেকে টাকা তুলে নিয়েছে, তাহলে কি মালিক আগে ব্যবসা থেকে যে টাকাটা পাইতো সে তার থেকে টাকা তুলে নিয়েছে, টাকা পরিমাণ হ্রাস পেয়েছে মানে কমে গেছে। তাই বলছে কি মালিকানা সত্ত্ব হ্রাস, তার মানে ও এর পরিমাণ হ্রাস, ওনার সিকিউরিটির পরিমাণ হ্রাস, ওনার সিকিউরিটির পরিমাণ কি হ্রাস। আর এদিকে নগদান ক্রেডিট মানে কি সম্পদের পরিমাণও হ্রাস পেয়েছে। ব্যাপারটা ক্লিয়ার? তো আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দেখলাম, ঠিক আছে। এই প্রথমত দেখলাম মূলধন জাতীয় একটা, এরপর আমরা ব্যয় জাতীয় দেখলাম, এরপর সম্পদ জাতীয় দেখলাম, আবার এরপর ব্যয় জাতীয় আছে, এখানে আয় জাতীয় আছে, এখানে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তার করে উত্তোলন সেটাও আছে, ঠিক আছে। তো আমাদের মৌলিক যে বিষয়টা, আমাদের মৌলিক সমীকরণ যেখান থেকে আমাদের উৎপত্তি, আমরা বলছিলাম যে আমাদের একটা লাইন, সেই লাইনটা তোমাদের বারবার আমি মনে রাখতে বলছিলাম, যেই লাইনটা উপর প্রভাব বিস্তার করে আমরা এটা চিন্তা করতে পারি, সেটা আবারও আমরা একটু দেখতে পারি। এ ইকুয়াল এল প্লাস সি প্লাস এই আর মাইনাস ই মাইনাস ডি, এইটার উপর ভিত্তি করে সবকিছু হয়। তাহলে দেখো আর মানে রেভিনিউ মানে কি আয়, আয়ের থেকে ব্যয় বাদ দিলে থাকে নিট আয়, নিট আয় মূলধনের সাথে যোগ, আর ওটার সাথে বিয়োগ হয় ড্রয়িং মানে উত্তোলন, ঠিক আছে। তো এইটার উপর ভিত্তি করে আমরা রচনা করি সাধারণত বা অঙ্ক করে থাকি সমীকরণ। এর পরবর্তী ক্লাস আসবে সেই সমীকরণের অঙ্কের উপরে। তো পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো, খুব শীঘ্রই তোমাদের জন্য সমীকরণের অঙ্ক নিয়ে আমি চলে আসবো। তো সবাই ভালো থাকো, আজ আর নয়, দেখা হবে নেক্সট ক্লাস। নো মোর টুডে।